আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ফের ইসরায়েলে মিসাইল বৃষ্টি, ৮ শতাধিক সেনা নিহত দাবি করছে ইরান। রাশিয়া ও চীনের কৌশলে জিতে যাচ্ছে ইরান, কঠিন বিপদে মার্কিন মিত্ররা। মধ্যপ্রাচ্যের ১৩টি মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। মার্কিন যুদ্ধবিমান থেকে সাগরে ফেলা হলো পারমাণবিক বোমা, দাবি বিরোধীদের। মার্কিন তর্জন-গর্জন কি শেষ? ইরানের দুয়ারে ট্রাম্প খেলার ফল এবার ইরানের হাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আগুনের লেলিহান শিখা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। শুক্রবার ভোরে ইরানি বাহিনী তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৩তম ধাপের সূচনা করে এক নজিরবিহীন হামলা চালিয়েছে। শত শত মিসাইল ও ড্রোনের গর্জনে কেঁপে উঠেছে আশদৌদ থেকে শুরু করে কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো। ভোরের আলো ফোটার আগেই আকাশের বুক চিরে ধেয়ে আসে একের পর এক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের ঝাঁক। ইরানের অ্যারোস্পেস ও নেভাল ফোর্সের এই সমন্বিত হামলায় মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং আশদোদ শহরের সামরিক অবস্থানগুলো। সেই সঙ্গে মডাইন বসতিতে থাকা দখলদার বাহিনীর ইউনিটগুলো এই বিধ্বংসী আগুনের মুখে পড়ে। তবে এবারের হামলার সবচেয়ে চমকপ্রদ দিক ছিল মার্কিন ঘাঁটির ওপর সরাসরি ও ভয়াবহ আঘাত। আল দাফরা এবং আল উদাইদের মতো বিশাল মার্কিন সামরিক কেন্দ্রগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি মিসাইল। মার্কিন গোয়েন্দা বিনিময় কেন্দ্র এবং যুদ্ধ বিমানের জ্বালানি ডিপোগুলো মুহূর্তেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি রাশীয় টেলিভিশনে দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিয়েছেন তা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। তার দাবি অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬০০ থেকে ৮০০ মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। মার্কিন বাহিনীকে একটি কাগুজে বাঘ হিসেবে অভিহিত করে তিনি ১৭টি মার্কিন ঘাঁটি ধ্বংসের ঘোষণা দেন। নিউ ইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা গেছে, ইরানি ড্রোন ও মিসাইলের মুহুর্মুহু আঘাতে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একসময় সুরক্ষিত দুর্গগুলো আজ ধ্বংসস্তূপ। সেনারা এখন বড় বড় বেস ছেড়ে সাধারণ হোটেল বা অফিস বিল্ডিংয়ে আত্মগোপন করে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ায় সেনাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর রানওয়ে, ফুয়েল ডিপো এবং রাডার সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। ভারী যুদ্ধ সরঞ্জাম মোতায়েনের ক্ষমতা হারিয়ে ফেলেছে পেন্টাগন। পরিস্থিতি এতটাই বেগতিক যে অনেক মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে সরাসরি ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্য এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে এই অভিযানে তারা উন্নত প্রযুক্তির মাল্টিপল বোরহেড মিসাইল ব্যবহার করেছে, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা বুদ্র ভেদ করতে সক্ষম। হামলার সূক্ষ্মতা ও কার্যকারিতা শতভাগ সফল হয়েছে বলে তেহরান গর্ব ভরে প্রচার করছে। এই অপারেশন ট্রু প্রমিস 4 যেন এক নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পুরনো শক্তির দাপট ম্লান হয়ে আসছে। অশান্ত এই মরুভূমির আকাশে এখন কেবল বারুদের গন্ধ আর যুদ্ধের দামামা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, উস্কানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অপারেশন থামবে না। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি শিবিরে যে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তির উপস্থিতিকে এক বিশাল অস্তিত্ব সংকটের মুখে ঠেলে দিয়েছে। রণক্ষেত্র এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। তেহরানের আকাশ দাপিয়ে বেড়ানো মার্কিন যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন প্রতিধ্বনি তুলছে কিয়েভ থেকে সিউল পর্যন্ত। পেন্টাগনের এক গোপন পরিকল্পনা ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ইরানকে ঠেকাতে গিয়ে কি তবে ইউক্রেন আর দক্ষিণ কোরিয়াকে অরক্ষিত করে দিচ্ছে হোয়াইট হাউস? সপ্তাহখানেক হলো শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ, আর এই কয়েকদিনেই মার্কিন সেনারা ইরানের ওপর অন্তত ১০,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কিন্তু এই বিধ্বংসী আক্রমণের মূল্য দিতে হচ্ছে অন্য মিত্রদের। খবর উঠেছে, ইরান ফ্রন্টে গোলাবারুদ আর ক্ষেপণাস্ত্রের টান পড়ায় ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার ছক কষছে পেন্টাগন। ৪ বছর ধরে রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ইউক্রেন
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২৪ ঘণ্টায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তব চিত্র উল্টো। এখন যদি ইউক্রেনের প্যাট্রিয়ট ব্যাটারিগুলো মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয় তবে কিয়েভের আকাশ হবে উন্মুক্ত। পুতিনের মিসাইল তখন বিনা বাধায় গুড়িয়ে দিতে পারবে ইউক্রেনীয় শহরগুলোকে। জেলেনস্কি সাফ জানিয়েছেন, নিজের নিরাপত্তা বিসর্জন দিয়ে তিনি মার্কিনীদের সাহায্য করবেন না। এদিকে এশিয়ার ড্রাগন আর কিম জং উনের চোখ রাঙানি উপেক্ষা করে টিকে আছে দক্ষিণ কোরিয়া। তাদের সুরক্ষা কবচ হল আমেরিকার থার্ড মিসাইল সিস্টেম। সিউল আশঙ্কা করছে, একবার যদি এই সিস্টেম সরিয়ে নেওয়া হয় তবে সুযোগ সন্ধানে চীন কিংবা উত্তর কোরিয়া যে কোনো সময় ঘটিয়ে ফেলতে পারে বড় কোনো বিপর্যয়। কোরীয় সংবাদ মাধ্যমগুলোর প্রশ্ন, আমেরিকা কি তাদের পুরনো বন্ধুদের বিপদে ফেলে পালাচ্ছে? ইউরোপীয় মিত্রদের মাঝেও এখন আতঙ্ক। জার্মানি থেকে তুরস্ক সীমান্তে সরিয়ে নেওয়া হয়েছে প্যাট্রিয়ট ইউনিট। ন্যাটো দেশগুলো ভয় পাচ্ছে মার্কিন ভান্ডার যদি ইরানেই শেষ হয়ে যায় তবে রাশিয়ার পরবর্তী হামলা ঠেকানোর মতো রসদ কি আর অবশিষ্ট থাকবে? যদিও ন্যাটো বলছে সহায়তা অব্যাহত থাকবে, কিন্তু পর্দার আড়ালের চিত্রটা বেশ ঘোলাটে। ইরানের তৈরি সস্তা শাহেদ ড্রোন ঠেকাতে গিয়ে কপালে ঘাম ছুটছে পেন্টাগনের। কয়েক হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে খরচ হচ্ছে $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল। এই অসম লড়াইয়ে আমেরিকার থার্ড মিসাইলের স্টক এখন আশঙ্কাজনকভাবে নিচে। লকহিড মার্টিন উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও তা হাতে পেতে সময় লাগতে পারে ৩ থেকে ৮ বছর। ততদিন কি রক্ষা পাবে মার্কিন আধিপত্য? তাইওয়ানের আইন প্রণেতারা স্পষ্ট বলেছেন, আমেরিকার সম্পদ সীমিত, তারা একই সাথে ২ জায়গায় যুদ্ধ করতে পারবে না। ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যের চোরাবালিতে আটকে যায় তবে তাইওয়ান প্রণালীতে চীনের আগ্রাসন ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। পেন্টাগনের এই এয়ার ডিফেন্স গ্যাম্বল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরবে? নিজের ঘর সামলাতে গিয়ে কি অন্যের ছাদ খুলে নিচ্ছে আমেরিকা? মধ্যপ্রাচ্যের এই মরুঝড় শেষ পর্যন্ত কার জয় আর কার পরাজয় নিশ্চিত করবে তা সময়ই বলবে। তবে আজকের এই সিদ্ধান্ত যদি ভুল হয় তবে বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে অনেক চেনা সীমা। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন আর কেবল আকাশপথের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। চলমান এই যুদ্ধের ৪ সপ্তাহ পার হতে চললেও পাল্টাপাল্টি হামলার তীব্রতা কমেনি এতটুকু। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এরই মধ্যে তারা ইরানের ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে পেন্টাগনের এই অভিযানের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক পরিকাঠামো। সংবাদটির দাবি, কুয়েত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কাতারে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরের শক্তিশালী রাডার ব্যবস্থাও গুঁড়িয়ে দিয়েছে ইরান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ইরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করবে তাদের রেহাই দেয়া হবে না। এই হামলাগুলো প্রমাণ করে দিয়েছে যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় তৈরি করা এসব মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। যদিও পেন্টাগন শুরু থেকেই ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে ঘাঁটি হারানোর কিংবা ক্ষয়ক্ষতির খবরের মধ্যেই মধ্যপ্রাচ্য সেনা মোতায়েন আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে অঞ্চলটিতে নতুন করে প্রায় ৭,০০০ মেরিন ও প্যারাট্রুপারদের যুক্ত করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর পাশাপাশি এখন সক্রিয় রয়েছে ইউএসএস ট্রিপলি ও ইউএসএস বক্সার এমবিয়াস রেডি গ্রুপ। বিশেষ করে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনীকে যে কোনো সময়ে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। একদিকে ইরান যেমন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বাড়িয়ে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। ১৩টি ঘাঁটি ধ্বংসের খবর যদি সত্যি হয় তবে তা মার্কিন সামরিক ইতিহাসে এক বড় ধাক্কা হিসেবে গণ্য হবে। এই পাল্টাপাল্টি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়। ১৯৫৮ সাল থেকে আটলান্টিক মহাসাগরের তলায় কাদামাটির নিচে চাপা পড়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থার্মোনিউক্লিয়ার বোমা।
কয়েক দশক পার হয়ে গেলেও জর্জিয়ার টাইবি আইল্যান্ড উপকূলে আজও মিশে আছে সেই অজানা আতঙ্ক। তফাৎ শুধু একটাই, সেদিন এটি ছিল যুদ্ধের প্রস্তুতি, আর আজ এটি ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। ঘটনার সূত্রপাত 1958 সালের 5 ফেব্রুয়ারি, স্নায়ুযুদ্ধের উত্তাল সময়। মার্কিন বিমান বাহিনীর একটি B-47 স্ট্র্যাটোজেট বোমারু বিমান রুটিন প্রশিক্ষণে আকাশে উঠছিল। বিমানে ছিল বিশাল এক মার্ক 15 থার্মোনিউক্লিয়ার বোমা। মার্কিন সামরিক বাহিনী তখন সোভিয়েত ইউনিয়নের যে কোনো হামলা মোকাবিলায় 24 ঘন্টা প্রস্তুত থাকত। কিন্তু সেই রাতের অন্ধকার আকাশে যে মৃত্যু ফাঁদ অপেক্ষা করছিল তা ছিল কল্পনাতীত। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। মাঝ আকাশে B-47 বোমারু বিমানের সাথে একটি F-86 সেভার ফাইটার জেটের ভয়াবহ সংঘর্ষ ঘটে। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয় ফাইটার জেটটি, যদিও পাইলট কোনো মতে প্যারাসুট নিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। কিন্তু আসল বিপদ ঘনিয়ে আসে বোমারু বিমানটিকে নিয়ে। মারাত্মক ক্ষতিগ্রস্ত বিমানটি নিয়ে পাইলট হাওয়ার্ড রিচার্ডসন তখন বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিমানের ওজন না কমালে ল্যান্ডিং করা অসম্ভব ছিল। আর যদি বিশাল ওই পারমাণবিক বোমা নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়, তবে পুরো এলাকা মানচিত্র থেকে মুছে যাওয়ার ভয় ছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাইলট রিচার্ডসন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি ৭,২০০ ফুট ওপর থেকে সেই বিশাল বোমাটি সাগরে ফেলে দেওয়ার নির্দেশ দেন। টাইবি আইল্যান্ডের কাছে সাগরের অগভীর জলে আছড়ে পড়ে সেই মার্ক 15। পাইলট কোনো মতে বিমানটি হান্ডার এয়ারফোর্স বেজে অবতরণ করাতে সক্ষম হন। কিন্তু তখনই শুরু হয় ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান। মার্কিন নৌবাহিনী এবং বিশেষজ্ঞরা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন সেই নিখোঁজ বোমাটিকে। কিন্তু সমুদ্রের তলদেশের গভীর কাদা আর ঘোলাটে জল যেন সব গিলে ফেলেছিল। মার্কিন সামরিক পরিভাষায় এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। কয়েক সপ্তাহ ধরে অত্যাধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করেও বোমার হদিস মেলেনি। অবশেষে হাল ছেড়ে দেয় পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে বোমাটিকে চিরতরে হারিয়ে যাওয়া বলে ঘোষণা করা হয়। আজও সেই সৈকতে পর্যটকরা ঘুরে বেড়ায়, অথচ তাদের পায়ের নিচে কোথাও হয়তো ঘুমিয়ে আছে সেই তেজস্ক্রিয় দানব। এই প্রশ্ন আজও সাধারণ মানুষকে তাড়া করে ফেলে। পেন্টাগন দাবি করে আসছে যে বোমার মূল পারমাণবিক অংশ বা ক্যাপসুল তখন ইনস্টল করা ছিল না, অর্থাৎ এটিতে বিশাল কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটার সম্ভাবনা নেই। তবে গবেষকদের একাংশ মনে করেন বোমার ভেতরে থাকা সাধারণ বিস্ফোরক এবং ইউরেনিয়াম পরিবেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো সময়। 2004 সালে একজন অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা দাবি করেছিলেন যে তিনি সাগরের নিচে তেজস্ক্রিয় সংকেত শনাক্ত করেছেন, কিন্তু সরকারিভাবে সেই দাবি কখনো নিশ্চিত করা হয়নি। আজও টাইবি আইল্যান্ডের বালুকা রাশিতে কান পাতলে যেন সেই হারিয়ে যাওয়া বোমার নিঃশ্বাস শোনা যায়। রণহুঙ্কার আর পাল্টা হুঙ্কার চলছে অনবরত। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, তখন গোটা বিশ্ব প্রমাদ গুনেছিল এক ভয়াবহ মহাযুদ্ধের। কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানেই দৃশ্যপট আমূল বদলে গেছে। যে ট্রাম্প কয়েকদিন আগে আগ্নেয়গিরির মতো জ্বলছিলেন, তিনি এখন শোনালেন আলোচনার সুর। প্রশ্ন উঠেছে, তবে কি পর্দার আড়ালে সাদা পতাকা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস? ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি মোস্তফা খামেনি নাকি ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন। যদিও তেহরান এই খবরকে সরাসরি পশ্চিমাদের প্রপাগ্যান্ডা বলে উড়িয়ে দিয়েছে, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগুনের ওপর পানি ঢালার এই চেষ্টা আসলে ট্রাম্পের এক পরিকল্পিত চাল। শক্তি প্রদর্শনে কাজ না হওয়ায় এখন তিনি কৌশলে দেখাতে চাইছেন যে ইরানি নাকি সন্ধি করতে ব্যাকুল। কিন্তু তেহরান এত সহজে গলার ফাঁস আলগা করতে নারাজ। ইরানের নীতি নির্ধারকদের মতে ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব আসলে একটি মনস্তাত্ত্বিক ফাঁদ। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়া ঠেকাতে এবং হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটাতে ওয়াশিংটন এখন দিশেহারা। হোয়াইট হাউসের এই হঠাৎ নমনীয়তা আসলে ইরানকে চাপে ফেলার নতুন এক কৌশল ছাড়া আর কিছুই নয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো হঠকারী সিদ্ধান্তে পা দেবে না। ইরানি এলিট এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন তৈরির এক সূক্ষ্ম খেলা খেলছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হতে পারেন সম্ভাব্য মধ্যস্থতাকারী।
কিন্তু গালিবাফের দপ্তর থেকে আসা কড়া বার্তা সব জল্পনায় জল ঢেলে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার সাথে কোনো গোপন বৈঠক হচ্ছে না এবং হওয়ার কোনো পরিকল্পনাও নেই। ট্রাম্পের সাথে হাত মেলানোকে এখন তেহরানের অনেক রাজনীতিবিদই বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। এই গোলক ধাঁধার মাঝে ওমান এবং পাকিস্তানের মতো দেশগুলো পর্দার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে। ওমান তো সরাসরি মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আঙুল তুলেছে। মধ্যস্থতাকারী দেশগুলোর এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে সরাসরি না হলেও কোনো এক তৃতীয় পক্ষ হয়তো দুই দেশের মধ্যকার বরফ গলানোর চেষ্টা করছে। তবে ইরান এখনও লং গেম বা দীর্ঘমেয়াদী লড়াইয়ের মেজাজে আছে, যা ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন আসলে এখন 3টি কারণে আলোচনার টেবিলে ফিরতে চাইছে। প্রথমত, সামরিক শক্তি পুনর্গঠন করার জন্য একটি কৌশলগত বিরতি প্রয়োজন। দ্বিতীয়ত, ট্রাম্প চাইছেন কোনোভাবে এই যুদ্ধের সমাপ্তি টেনে নিজের ভাবমূর্তি রক্ষা করতে, যাতে তাকে পরাজিত হিসেবে না দেখা হয়। আর তৃতীয়ত, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক শক্তিগুলোকে এই সংঘাতে আরও সক্রিয়ভাবে টেনে আনা। দেখার বিষয় হলো আমেরিকা যদি সত্যি যুদ্ধের ময়দানে অপ্রতিদ্বন্দ্বী হতো, তবে তারা আলোচনার জন্য এতটা মরিয়া হতো না। পরাজিতের সাথেই কেবল আলোচনা করতে হয় না, কিন্তু ইরান যে এখনো মাথা নত করেনি, ট্রাম্পের সুর নরম হওয়াটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যুদ্ধের খরচ বাড়ছে, আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, আর অন্যদিকে ইরান সময়ের সাথে সাথে তাদের অবস্থান আরও শক্ত করছে। শেষ পর্যন্ত এই নাটকের জবনিকা কোথায় পড়বে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, হোয়াইট হাউসের তর্জন গর্জন এখন খাতা কলমের হিসাবে আটকা পড়েছে। ইরান যদি আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে লড়াই দীর্ঘায়িত করে, তবে ট্রাম্প প্রশাসনের জন্য তা হবে এক বিশাল রাজনৈতিক ও অর্থনৈতিক বিপদ।